নমস্কার বন্ধুরা, আবারও স্বাগত জানাই পলিটি সিরিজের একটি নতুন ভিডিওতে। এর আগের ভিডিওতে আমি মৌলিক অধিকার সম্পর্কে ভালোভাবে আলোচনা করে দিয়েছি। তার নেক্সট পার্ট আজকে হলো ডিপিএসপি। এবার ডিপিএসপি মানে কিটা? ডিপিএসপি মানে হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ, যেটা আমাদের সংবিধানের পার্ট 4-এ এটার বর্ণনা করা হয়েছে। আর্টিকেল হলো 35 থেকে 51-র মধ্যে আমাদের এই ডিপিএসপি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার এই ডিপিএসপি এই ব্যবস্থাটা বা ডিপিএসপি যে প্রভিশনটা, এটা আমরা কোন দেশের থেকে অনুকরণ করে আমাদের সংবিধানে আনছি? এটা হলো আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে। এবার ডিপিএসপি জিনিসটা কিটা? ডিপিএসপি মানে রাজ্যের জনগণের ভালো রাখার জন্য সরকার কি কি পদক্ষেপ নেবে, এটাই হলো আমরা ডিপিএসপি। এবার কোশ্চেন, ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির আর ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এই দুটোর মধ্যে পার্থক্য কিটা? পার্থক্য হলো মৌলিক অধিকার যে জিনিসটির কথা উল্লেখ করা হয়েছে, এর মধ্যে একটাও যদি তুমি না পাও, তোমরা ডাইরেক্ট সুপ্রিম কোর্টে, হাইকোর্টে আপিল করতে পারবা। ঠিক আছে। কিন্তু ডিপিএসপির ভিতরে যে জিনিসটির কথা মানে আলোচনা করা হয়েছে ধারার ভিতরে 25 থেকে 51 মধ্যে, এটি মানে সরকারকে তোমার নির্দেশ দিচ্ছে তুমি ভালোভাবে দেশটা চালাতে হলে এই জিনিসটি করো। সরকার যদি জিনিসটি না করে, তুমি কিন্তু ইডার লেগা গিয়ে সেটা সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে গিয়ে আপিল করতে পারতাম। এটা হলো মেইন পার্থক্য। ঠিক আছে। এবার তোমরা লেগে আমার একটা প্রশ্ন, আমি এর আগের ভিডিওতে আলোচনা করছি যে আমরা যদি মৌলিক অধিকার হরণ করা হয়, তাহলে সুপ্রিম কোর্টে কোন আর্টিকেলের আন্ডারে আমরা গিয়ে সেটা আপিল করতে পারব, আর হাইকোর্টে কোন আর্টিকেলের সাহায্য নিয়ে সেটা আমরা আপিল করতে পারব? এটা একটু কমেন্ট বক্সে জানাও। তোমরা অবশ্যই তার আগের ভিডিওটা দেখছো, আই হোপ তোমরা এটা আনসার করতে পারবে। ঠিক আছে। তাহলে এবার নেক্সট যাওয়া যাক। এবার ডিপিএসপির আর্টিকেলগুলো, প্রথম হলো ধারা 40। ঠিক আছে। আমি আর আগের মানে এখন তো 35 থেকে 51, হ্যাঁ, আমি সবটি মানে লিখিনি, যেটি মানে ইম্পর্টেন্ট, যেটি পরীক্ষাতে বারবার আসে, সবটি যদি লেখা স্টার্ট করি প্রচুর আর্টিকেল লেখা শেষ করেন যেত না। এদিকে জিডি পরীক্ষা কন্টিনিউ আয়ে এরকম আর্টিকেলটি বাচ্চা বাচ্চা লইছেন। যেমন আর্টিকেল 40, আর্টিকেল 40-এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এবার ডাইরেক্ট কোয়েশ্চেন আইতে পারে যে গ্রাম পঞ্চায়েতের গঠন সম্পর্কে ডিপিএসপির আর্টিকেল কত নম্বরে আলোচনা করা হয়েছে? তাহলে আনসার হবে 40। আবার নেক্সট হলো গিয়া 41। 41 নম্বর ধারায় কি বলেছে? বেকারত্ব বা বৃদ্ধকালীন বা অসুস্থ অবস্থায় যে কোনো সময়, আবার শিক্ষার অধিকার, এই সব কিছুই আমাদের এই ডিপিএসপির 41 নং ধারায় আলোচনা করা হয়েছে। এবার নেক্সট হলো 43, ছোটখাটো ব্যবসা বাণিজ্য, শিল্পের উন্নতিকরণ, এই বিষয়ে সরকার পদক্ষেপ নিতে পারে। মানে এটি সরকার জনগণের ভালোর লেগে যেসব কাজকরণ দরকার, এরকম কিছু ধারা দিয়ে দিছে কনস্টিটিউশনের ভিতরে। ঠিক আছে। আবার নেক্সট হলো 44 নং ধারা। 44 নং ধারা কিটা? ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড মানে এটা এমন একটা আইন, মানে ভারতের সব নাগরিকের ব্যক্তিগত বিষয়ে সমানভাবে প্রযোজ্য হবে। ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ যাই হোক না গেলে সবার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে, আর এই আলাদা আলাদা ভাবে কোনো আইন না হয়ে একটা আইনেই মানে এটা ব্যবহার করা হবে। এবার মানে ব্যক্তিগত বিষয় বলতে কোন জিনিসটি? যেমন মনে করো বিবাহ বা ডিভোর্স বা উত্তরাধিকারী বা দত্তক নহন বা সম্পত্তির ভাগ করে দেওয়ান, এই জিনিস নিয়ে যদি কোনো বিভেদ হয়, তাহলে একটা আইনেই প্রয়োগ করবো। ঠিক আছে। এটাই ইউনিফর্ম সিভিল কোড। এবার নেক্সট হলো 45 নং ধারা। 45 নং ধারায় 14 বছর পর্যন্ত সকল শিশুদের বিনামূল্য শিক্ষা প্রদান। আর এই আর্টিকেলটা, ডিপিএসপির এই আর্টিকেলটা কন্টিনিউ অনেকটি কম্পিটিটিভ এক্সামে আসছে, যে যে ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসির কত নাম আর্টিকেলের ভিতরে 14 বছর পর্যন্ত শিশুদের একদম বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা হয়েছে। বুঝছো? নেক্সট নেক্সট হলো ধারা 47, যেমন নেশাজাত দ্রব্য সেবন বা এইসব মানে নেশা যে মনে করো কেউ নেশা টেশা করলে পুলিশ কেড়ে ধরে নিয়ে যা, এটা আমরা আর্টিকেলের ভিতরে কিন্তু এটা মেনশন আছে। এবার ডাইরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি 47-এ আমরা নেশাদ্রব্য সেবন থেকে বিরত রাখার কথা হয়েছে। ঠিক আছে। এবার নেক্সট হলো ধারা 48। 48-এর মধ্যে অর্গানাইজেশন অফ এনিম্যাল হাজবেন্ডারির কথা বলা হয়েছে। ঠিক আছে। এবার নেক্সট হলো ধারা 49, ভারতের স্মারক, ঐতিহাসিক ভাস্কর্য বা যেটা ভারতের মানে গৌরব বা আগের পুরান যে কোনো জিনিস যেটা আমরা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, এইসব যে স্থানটি যেটা সরকারের সংরক্ষণ করে রাখছে, এটা সরকারের মোস্ট একটা দায়িত্ব, এটাই এখানে হয়েছে। এরপর হলো ধারা 50। ধারা 50 একটা খুবই গুরুত্বপূর্ণ, আইন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা। এবার এটার মানে কি, যে যারা আইন বানাইতেছে তারা বিচার বিচার বিভাগের লোক যুক্ত থাকতে হবে না, তার কাজ আলগা, আইন বিভাগের কাজ আলগা। ঠিক আছে। মানে লেজিসলেটিভের কাজ আলগা, আর তোমার এক্সিকিউটিভ যে তারা মানে কাজ আলগা। ঠিক আছে। এটা আমাদের আর্টিকেল 50 আলোচনা করা হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো? এটাই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে। এবার নেক্সট নেক্সট আর্টিকেল হলো আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে। ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্য। রাষ্ট্র তোমার এত কিছু দিতেছে, তুমি অধিকার পাইতেছো, অনেক কিছুই তো করতেছো। এবার তোমার দরকার না যে তুমি যেহেতু দেশের নাগরিক, দেশের লিখে তো তোমার কিছু করণ দরকার। এবার তোমার কি কি করণ দরকার, এটি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে। আর্টিকেল 51A-তে ফান্ডামেন্টাল ডিউটিস এর উল্লেখ আছে, আর সংবিধানের পার্ট 4A-তে তোমার ফান্ডামেন্টাল ডিউটিস এর উল্লেখ আছে। এটি কিন্তু ডাইরেক্ট কোশ্চেন হয় পরীক্ষার ভিতরে, কত নং ধারার ভিতরে আছে। ঠিক আছে। তো একটু প্লিজ নোট করে রাখো।
এটা কিন্তু একদম শর্ট ফর্মেটে লিখছি, এমন না পুরো গল্প লেখা স্টার্ট করছি। এক লাইন কোয়েশ্চেন সিরিয়ালে লিখছি, তোমরা শুধু নোট করে রাখবা, তোমরা যে মানে পরীক্ষার আগে আরামসে রিভিশন দিয়ে গেল, অনেক কিছু কমন করে দেবেন। এবার মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিসটা আমাদের মানে দেশে বা কনস্টিটিউশনে কোন দেশের সংবিধান থেকে এটা নিছে? এটা হলো ইউএসএসআর সংবিধান থেকে, ঠিক আছে? এবার সোয়ার্ণ সিং কমিটি সুপারিশ করে ভারতের সংবিধানের 8টি মৌলিক দায়িত্বের কথা। মানে সোয়ার্ণ সিং কমিটি প্রথম মৌলিক অধিকারের লিগা সুপারিশ করে, কিন্তু যখন আমরা কনস্টিটিউশনটা তৈরি হইতে আসলো, মানে যে সময় ফান্ডামেন্টাল রাইটস এর তারা কইছে যে 8টা, মানে এখন তো এটা বাইরে 11টা হয়েছে, ঠিক না? কিন্তু প্রথম যখন মূল সংবিধানটা আসলো এটার মধ্যে শুধু 8টাই আমাদের মৌলিক দায়িত্ব আসলো। আবার 11টা তো ওখানে বর্তমানে আছে, ঠিক আছে? আবার 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক দায়িত্ব করা হয়। যখন 42তম সংবিধান সংশোধন করা হয়েছিল তখন 8টার থেকে বাইরে হয়েছে 10টা, ঠিক আছে? এরপরে আবার সংশোধন হয়েছে, এবার 86তম সংবিধান সংশোধনে মৌলিক অধিকারের দায়িত্ব হয় 11টা, বর্তমানে আছে 11টা। এটা লাস্ট কবে হয়েছে? 46তম, সরি 86তম, ভুল কইছি, 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে, ঠিক আছে? এবার তোমার লেগে আমি আবার সেম একটা কোয়েশ্চেন দিই, এর আগের ভিডিও তো আমি আলোচনা করছি। এবার এই যে সংশোধন করে এগুলো ঢুকাইতেছি, এই সংশোধন করণের ব্যবস্থাটা আমরা কোন দেশের সংবিধান থেকে অনুকরণ করছি? এটা কমেন্ট বক্সে লিখা আমার একটু জানাই, ঠিক আছে? বুঝতে পারছো? এবার 11টা মৌলিক কর্তব্য, এটি কিন্তু আমি লিখছি না, তুমি যে কোনো গুগল সার্চ করলে 11টা পাইয়া লেবা, এটি একটু দেখবা, ঠিক আছে? যেটি পরীক্ষার ডাইরেক্ট কোয়েশ্চেন নাই এরকম ফরম্যাটে আমি নোটসটা বানাইছি, ঠিক আছে? নেক্সট, মূল সংবিধানে শুধুমাত্র মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে, মৌলিক দায়িত্বের কথা কোনো উল্লেখ নেই। পরবর্তীকালে 42তম সংবিধান সংশোধনে 1976-এর মাধ্যমে এটি সংবিধানে যুক্ত করা হয়। ওই দেখো ইয়ানো আছে কিন্তু 51A, মানে এটা সংশোধন কইরা 51A তে মৌলিক দায়িত্ব, মানে মৌলিক দায়িত্ব জিনিসটাই আগে আসতো না। 42তম সংবিধান যে সময় সংশোধন হয়েছে তখন 1976 সাল আসলো, এই সময় এই মৌলিক দায়িত্বের যে জিনিসটা এটা যোগ হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছো? তো একদম ছোট্ট একটা ভিডিও, আমি এত লম্বা লম্বা ভিডিও বানাইতাম না, যত তোমরা বোরিং ফিল করো। এই যে নোটস করে রাখো, আরামসে রিভিশন দিয়ে গেলে যে কোনো কম্পিটিটিভ এক্সামের আগে ডাইরেক্ট কোয়েশ্চেন কমেন্ট হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেক্টরে জানাও। নেক্সট আমি কিছু মানে কিছুদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকু।